ভারতবর্ষের মানুষ যেটা দেখেছে তা হচ্ছে পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল, পরিবারতান্ত্রিক রাজনৈতিক নেতা। কোনো নেতা যখন সেই দল তৈরি করেন তার পরবর্তী নেতা হয়ে ওঠেন তার পুত্রই। এই জিনিস বারবার দেখেছে। কিন্তু সেই ঘটনার অন্যতম ব্যতিক্রম কিন্তু বিজেপি। যে বিজেপি তৈরি হয়েছিল অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানির হাত ধরে, এবং যাদের আদর্শ বলা হয় শ্যামাপ্রসাদ মুখার্জিকে, সেই বিজেপির গত কয়েক বছর আমি দেখি, গত কয়েক দশকে যেটা ঘটেছে তা হচ্ছে কে নেতা হবে তা কিন্তু কেউ নিজের থেকে ঠিক করতে পারে না, বা কারো পুত্র কারো কন্যা যে নেতা হয়ে উঠবেন তা কিন্তু হয় না। এখানেই ব্যতিক্রম বিজেপি। কিন্তু সেই বিজেপিতে যে বিজেপি অটল বিহারী বাজপেয়ীর মতো নেতা দিয়েছে, লালকৃষ্ণ আদবানির মতো, মুরলী মনোহর যোশীদের মতো নেতা, সেই বিজেপিতে কি করুণ দশা যে দিলীপ ঘোষ সেই বিজেপিকে ল্যাজে গোবরে খেলাচ্ছেন। এত করুণ দশা হলো কেন? সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। 1988 সালে অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আদবানির হাত ধরে তৈরি হয় নতুন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি, এবং এরপরে 1984 লোকসভা নির্বাচনে দলের আসন দাঁড়ায় মাত্র 2, হেরে যান অটল বিহারী বাজপেয়ী, এবং তারপর থেকেই বিজেপির সর্বভারতীয় সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় অটল বিহারী বাজপেয়ীকে, এবং সে সময় তাই করা হয় লালকৃষ্ণ আদবানি, তারই ভাব শিষ্য বলা যেতে পারে। এবং তারপরেই আমরা দেখেছি রাম মন্দির আন্দোলন, যে আন্দোলন কেন্দ্র করে লালকৃষ্ণ আদবানি সারা ভারতবর্ষ জুড়েই বিজেপিটা হাইপ তোলেন, এবং তারপরে সেই বিজেপি ক্ষমতা দখল করে 1996 13 দিনের সরকার, তারপর 1998 13 মাসের সরকার, এরপর 1999 4 বছরের সরকার। সেই বিজেপি এরপর 2004 লোকসভা নির্বাচন হেরে যায়, এবং 2009-এও হারে, 2014-তে নরেন্দ্র মোদীর হাত ধরে ক্ষমতা দখল করে। সেই বিজেপিতে যদি আমরা দেখি, সেই বিজেপি বাংলায় যে অবস্থাটা চলছে, দিলীপ ঘোষ বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, যেখানে বিজেপির স্ট্র্যাটেজি পুরোপুরি তিনি কিন্তু গুলিয়ে দিচ্ছেন। এবং যে বিজেপি কিছুদিন আগে যেখানে ধুলিয়ানে হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে আন্দোলনটা করছিল, ঠিক সে সময় দিলীপ ঘোষ চলে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে দীঘার জগন্নাথ মন্দিরে, এবং স্বাভাবিকভাবেই তাই নিয়ে বিতর্ক হয়েছিল, এবং দিলীপ ঘোষকে দল কিন্তু অনেকটা সেন্সাসও করে। এরপরে সেই দিলীপ ঘোষ সেই ঔদ্ধত্য তার কিন্তু থেকেই গেছে। দলের একের পর এক নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য, কুরুচিকর মন্তব্য করে আসছেন দিলীপ ঘোষ। এরপরেই রাজ্য সভাপতি হন শ্রমিক ভট্টাচার্য, এবং তারপরেই দিলীপ ঘোষ দলে ফেরার একটা কিন্তু পরিস্থিতি তৈরি হয়। কিন্তু তারপর দিলীপ ঘোষ কিন্তু আছেন সেই দিলীপ ঘোষেই। তার টার্গেট কোথাও যেন মমতাকে সৎ বলছেন, কোথাও গিয়ে বলছেন তাকে কেউ কেউ চাইতো তিনি দল ছেড়ে দেন, অর্থাৎ তার টার্গেটের লক্ষ্যবস্তু সেই শুভেন্দু অধিকারী, অর্থাৎ তিনি কোনো মতেই নিতে পারছেন না। কিন্তু প্রশ্ন যে দিলীপ ঘোষে এই ঔদ্ধত্যটা হলো কেন? আমরা বিজেপির কথা যদি চিন্তা করি, উমা ভারতী, লালকৃষ্ণ আদবানি, তাদের পরে যে গ্রুপ, সেইখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নেত্রী ছিলেন, প্রতিবাদী নেত্রী ছিলেন এই উমা ভারতী। এবং মধ্যপ্রদেশে বিজেপি যে ক্ষমতা দখল করে 2003-এ, সেই সময় মুখ্যমন্ত্রী হন এই উমা ভারতী, এবং তারপর লালকৃষ্ণ আদবানির উপরে বিক্ষুব্ধ হয়ে দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়, তার মধ্যে দাপুটে নেত্রীকে। এবং তারপরেই উমা ভারতীর নতুন দল তৈরি করেন, দল তৈরি করে পরে ফিরে আসার চেষ্টা করেন। কিন্তু মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান তিনি স্পষ্ট বলেন যে উমা ভারতীকে দলে নেওয়া যেতে পারে, কিন্তু মধ্যপ্রদেশে রাজনীতি করতে দেওয়া যাবে না। তারপরেই উমা ভারতী কিন্তু উত্তরপ্রদেশ নিয়ে পড়েছে। সেই বিজেপি লালকৃষ্ণ আদবানি, অটল বিহারী বাজপেয়ীদের মতো নেতা, মুরলী মনোহর যোশী, এরপরে সেই বিজেপির নেতা এক দিলীপ ঘোষ, যেখানে বিজেপি কখনো ক্ষমতাই দখল করেনি, সেই দিলীপ ঘোষ বলা চলে বারবার মুখ্যমন্ত্রীকে সৎ বলছেন, কোথাও কুণাল ঘোষ তার বন্ধু, অরূপ বিশ্বাস তার বন্ধু মন্তব্যগুলো চলছেন, কোথাও টার্গেট করছেন সেই মেদিনীপুরের আরেক নেতা শুভেন্দু অধিকারীকে। এবং তিনি যেহেতু তৃণমূল থেকে এসেছেন, সেই জিনিসটা বারবার খুঁজে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু এই দিলীপ ঘোষ রাজনীতি এসেছেন কবে? 2015 সালে। 2015 সালে তাকে রাজ্য সভাপতি করে পাঠায় RSS, সেইখান থেকে উঠে আসা। তারপরে 2016 বিধানসভা নির্বাচনে জেতেন, 2019-এর লোকসভা নির্বাচন জেতেন, এবং দিলীপ ঘোষ রাজ্য সভাপতি থাকার ফলে সেই সময় বিজেপির কিন্তু বিধানসভা আসন 77-এ পৌঁছায়, লোকসভা আসন 18-তে পৌঁছায়। কিন্তু শুধু কি দিলীপ ঘোষ, নরেন্দ্র মোদী ক্যারিশমা নেই? আমরা যদি 2014 লোকসভা নির্বাচনের কথা বলি, 2011 বিধানসভায় যেখানে বিজেপির ভোট মাত্র 4% দাঁড়িয়েছিল, সেখানে 2014-তে মাত্র 3 বছরের মধ্যে বিজেপির ভোট শতাংশ 17% পৌঁছে যায়। দিলীপ ঘোষ বোধহয় জানেন না। এরপর 2016-তে সেই বিজেপির ভোট 10% নেমে যায়। এরপর
পঞ্চায়েত ভোটে যে হিংসা, সেই হিংসার ফলে বামেদের একটা বড় অংশ বিজেপির উপর ভরসা করে, যে কেন্দ্রে বিজেপি সরকার, রাজ্যের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। সে সময় আমরা প্রত্যেকদিন শিক্ষক নিয়োগ দুর্নীতির সামনে এসছে, চিটফান্ড কেলেঙ্কারি সামনে এসছে, ফলে বিজেপিতে একটা ভরসা পেয়েছে। ফলে বামেদের ভোট 2018 পঞ্চায়েত নির্বাচন থেকেই বিজেপির দিকে চলে আসে। তারপর 2019 লোকসভা নির্বাচন ব্যাপক সাফল্য। কিন্তু দিলীপ ঘোষের এই ঔদ্ধত্যটা কেন? দিলীপ ঘোষ শুধু একটা জিনিস বারবার বলছেন যে তিনি দলকে দাঁড় করেছেন, 3 থেকে 77 নিয়ে এসছেন, তিনি 4-5% থেকে 41% ভোট নিয়ে এসছেন, তিনি বারবার বন্ধ। কিন্তু বিজেপিতে তো এই শিষ্টাচারটা, এইরকম উচ্ছৃঙ্খলতা কখনো দেখেনি। ফলে এবার প্রশ্ন যে দল ব্যবস্থা নিচ্ছে কেন? তো দল ব্যবস্থা নিচ্ছে সেটা তো বিজেপি ঠিক করে, কিন্তু যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ এই মুহূর্তে যদি বাংলার রাজনীতির কথা বলা হয়, যেখানে 2026-এ জয়ের জন্য বিজেপির প্রচুর নেতাকর্মীরা তারা রক্ত দেওয়ার জন্য তৈরি, যেখানে 2021-এ প্রায় 58 জন বিজেপি কর্মী খুন হয়েছিলেন, এবারে কিন্তু সেই সব কিছু জেনে শুনে বিজেপির গ্রাউন্ড স্তর নেতাকর্মীর লড়াইয়ের জন্য প্রস্তুত। সেখানে দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীকে সৎ বলছেন, শুভেন্দু অধিকারীকে টার্গেট করে কুরুচিকর আক্রমণ করছেন। কি বলবেন বলুন তো দিলীপ ঘোষে? দল ব্যবস্থা নিচ্ছে না কেন? এর আগে আমরা যদি দেখি মধ্যপ্রদেশের কথা বললাম, পরবর্তীতে 2024-এর যে বিধানসভা নির্বাচন হলো, সেখানেও কিন্তু শিবরাজ সিং চৌহানকে কিন্তু মুখ্যমন্ত্রী পদে বসানো হয়নি, তাই কিন্তু বসানো নতুন মুখ নিয়ে আসা হয়েছে। রাজস্থানেও আমরা জানি জনপ্রিয় মুখ বসুন্ধরা রাজে সিন্ধিয়া, তারাও কিন্তু ব্যাপক লবি রয়েছে, ব্যাপক স্ট্রং কী বলবো সংগঠন রয়েছে, তাকেও কিন্তু মুখ্যমন্ত্রী মুখ করেনি এবং নতুন মুখ তুলে আনতে খুব একটা ভাবেনি। আমরা যে গোয়ার কথা, গোয়ার মনোহর পরিক্কর, তার পুত্র বাবার সেন্টিমেন্ট নিয়ে রাজনীতি করতে শুরু করেছে, কিন্তু বিজেপি খুব একটা গুরুত্ব দেয়নি, সেখানেও নতুন মুখ বিজেপি কিন্তু নিয়েছে। কিন্তু এই বিজেপি বঙ্গর ক্ষেত্রে এতটা নরম কেন? দিলীপ ঘোষ কোথাও কি একটা জিনিস যেটা স্পষ্টতা হচ্ছে, রাজ্যে যে বিভিন্ন বিষয় তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সেখানে তারা যে নরম মনোভাবটা নিচ্ছে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন গ্রেপ্তার না, নানাবিধ বিজেপি নেতার মধ্যে প্রশ্ন আছে। ভাবেনা যেটা বলেন দিদি মোদির সেটিং, দিলীপ ঘোষকে ঠিক সেই জায়গাটাই কোথাও নেওয়ার চেষ্টা করছেন। কারণ বাংলার রাজনীতির কথা যদি বলা হয়, শুভেন্দু অধিকারী তিনি একটাই টার্গেট নিয়ে চলেছেন যে 2026-এ যেন তেন প্রকারে তৃণমূল কংগ্রেসে উৎখাত করা, প্রয়োজনে রাষ্ট্রপতি শাসন জারি করে উৎখাত তিনি কিন্তু চান। কিন্তু দিলীপ ঘোষের টার্গেট শুভেন্দু অধিকারী আটকে রাখুন, যে সামনে যে 2026 বিধানসভা নির্বাচন, ক্ষমতায় না আসলেও চলবে, শুভেন্দু অধিকারী ডাউন করা। অর্থাৎ কোথাও যেন এখানে দিলীপ ঘোষ এই স্ট্র্যাটেজিতে, যেখানে দলের নেতাদেরকেই কালিমালিপ্ত করার চেষ্টা করছেন, তাই তৃণমূলও যথেষ্ট খুশি। কারণ দিলীপ ঘোষকে নিয়ে বিতর্কে বিজেপির নেতারা যা কথাটা না বলছেন, তার থেকে বেশি বলে তৃণমূলের নেতারা। দিলীপ ঘোষ ভালো নেতা, দিলীপ ঘোষ জনপ্রিয় নেতা, দিলীপ ঘোষ ভালো নেতা, তাকে দল গুরুত্ব দিচ্ছে, নানাবিধ মন্তব্য করেছেন। আর দিলীপ ঘোষ ঠিক সেই সেন্টিমেন্টটাই বারবার কাজে লাগিয়ে চলছেন। যেখানে 2026 ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত বিজেপি, দিলীপ ঘোষ কোথাও বলছেন অন্য দল থেকে আসার নেতা, তারপর বিরক্ত অন্য দল থেকে নেতারা, আসার নেতা তাকে তিনি চান যে তিনি দল ছেড়ে দেন, কোথাও বলছেন এই নানাবিধ মন্তব্য করে চলেছেন। কিন্তু দিলীপ ঘোষ হয়তো জানেন না যে রাজ্যের বিরোধী দলনেতা যিনি রয়েছেন শুভেন্দু অধিকারী, তিনি এর আগে কতগুলো মন্ত্রিত্ব দপ্তর সামলেছেন, কতগুলো জেলার অবজারভার ছিলেন, কতগুলো বিশেষ করে সমবায় সহ বিভিন্ন সংস্থার নানাবিধ পদে ছিলেন। এই জিনিসটা হয়তো এতগুলো পদে সামলেছেন, এই জিনিসটা হয়তো জানেনই না। তাকে দল তৈরি করেছে, নেতা বানিয়েছে, তিনি কোনো নেতা নয়, গ্রাসরুট থেকে উঠে আসে নেতা দিলীপ ঘোষ নন, বিজেপি তাকে নেতা বানিয়েছে। সেই যে বিজেপিকে শিষ্টাচারী দল বলা হয়, সেই বিজেপির শিষ্টাচারটাই যেন নষ্ট করে ফেলছেন এক এবং একমাত্র দিলীপ ঘোষ।